ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে তুলকালাম। দুপক্ষের দফায় দফায় সংঘর্ষে আহত অন্তত ৩০। মুন্সিগঞ্জের লৌহজংয়ে চুরির অভিযোগে ২ জনকে পিটিয়ে মারল এলাকাবাসী। মারধরে জড়িত সন্দেহে ৩ জনকে আটক করেছে পুলিশ। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসে প্রতিমন্ত্রীর আকস্মিক উপস্থিতি। কাউকে না পেয়ে ক্ষোভ, অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি। বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো দিন যে কোনো অফিসে সারপ্রাইজ ভিজিট সেটা আমরা অব্যাহত রাখব। আমরা কারাপশনের এগেনস্টে আমাদের যে ভূমিকা অর্থাৎ আমাদের যে ঘোষণা জিরো টলারেন্স। বিরতিহীন সংবাদ সারা দেশে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে দফায় দফায় দুপক্ষের সংঘর্ষ হয়েছে। অন্তত ৩০ জন এতে আহত হয়েছে। পুলিশ জানায় মঙ্গলবার রাতে সাতছাড়পাড়ার নুরধন মিয়ার কাছে পাওনা টাকা দাবি করেন মধ্যপাড়ার আরশ মেয়ে। এ নিয়ে কথা কাটাকাটি পরে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এই ঘটনায় গ্রামে উত্তেজনা তৈরি হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর জেরে আজ সকালেও দুপক্ষ সংঘর্ষে জড়ায়। উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয় এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আরশ মিয়া নুরধন মিয়ার পূর্ব বিরোধ ছিল বলেও জানিয়েছে পুলিশ। মুন্সিগঞ্জের লৌহজংয়ে চুরির অভিযোগে ২ জনকে পিটিয়ে হত্যার ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায় ভোরে হলদিয়া ইউনিয়নে সাতঘরিয়া কমিউনিটি ক্লিনিকের বৈদ্যুতিক তার চুরির সময় সাগর ও ছানারুলকে হাতে নাতে ধরে স্থানীয়রা। এ সময় তাদেরকে মারধর করে উত্তেজিত জনতা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে ২ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে জড়িত সন্দেহে ৩ জনকে আটক করে। স্থানীয়দের অভিযোগ, গত ২ সপ্তাহ আগে সাতঘরিয়া এলাকায় একটি খামার থেকে লক্ষাধিক টাকা মূল্যের ছাগল চুরি করে সাগর ও ছানারুল। এ নিয়ে তাদের উপরে ক্ষিপ্ত ছিল এলাকাবাসী। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসে প্রায় ঘণ্টা খানেক বসে থেকেও কর্মকর্তা কর্মচারীদের দেখা পেলেন না প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। অফিসটিতে আকস্মিক পরিদর্শনে গিয়ে এমন পরিস্থিতির মুখে পড়েন তিনি। প্রতিমন্ত্রী বলেন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার। দেশের যে কোনো প্রান্তে যে কোনো সময় যে কোনো ভূমি অফিসে আকস্মিক পরিদর্শন চলবে। সহকর্মী ফয়সাল মাহমুদের রিপোর্ট। বুধবার সকাল ৯টা নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে সদ্য দায়িত্ব নেওয়া ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। রমজান মাসে সরকার ঘোষিত ৯টায় অফিস শুরু হলেও প্রতিমন্ত্রী এসে দেখেন অফিস তালাবদ্ধ, নেই কোনো কর্মকর্তা কর্মচারী। উপায়ন্তর না পেয়ে প্রতিমন্ত্রী বসে রইলেন অফিসের বারান্দার বেঞ্চে। ৯টার সময় খোলার কথা ছিল, এখন ৯টা ১০ বাজে, এখন পর্যন্ত খোলেনি। অফকোর্স ইট ইজ আনফর্চুনেট, এটা অনাকাঙ্ক্ষিত, অগ্রহণযোগ্য। এই ব্যাপারে ডিপার্টমেন্টাল যে প্রসিডিংস আছে, আইনানুগ যে ব্যবস্থা আছে, বিধি অনুসারে সেটা নেওয়ার জন্য আমরা ব্যবস্থা করব। সকাল ৯টা ২৫ অফিসে আসেন একমাত্র অফিস সহকারী ফাতেমা জান্নাতি। প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শনে নিজেও হতচকিত। তড়িঘড়ি করে খুললেন অফিসের তালা, তবে তখনও অনুপস্থিত কর্মকর্তারা। বাচ্চাকে আসলে দেওয়ার মতো কেউ নাই, আমি দিয়ে তারপরে অফিসে আসি। 8:30টায় ছিল স্কুল, রমজান মাস উপলক্ষে একটু দেরি করে দিয়েছে। ৯টা ৪০ হন্তদন্ত হয়ে অফিসে প্রবেশ করেন ভূমি সহকারী কর্মকর্তা নাসির উদ্দিন, আর সকাল 10টায় প্রবেশ করেন ভূমি উপসহকারী কর্মকর্তা ওমর ফারুক। অফিসে ঢুকেই পড়েন প্রতিমন্ত্রীর জেরার মুখে। এ সময় ভূমি অফিসে প্রতিমন্ত্রীর কাছে নিজেদের সমস্যার কথা তুলে ধরেন সেবা প্রার্থীরা। অভিযোগ করেন, টাকা ছাড়া মেলে না কোনো সেবা। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন প্রতিমন্ত্রী। অফিসে আসলে বলে যান, এখানে আপনার জায়গা কম, কম থাকলে বেশি আপনি উঠাইবেন, সমাধান দেখারা দেখাইবো। এখানে অফিসে দাম পাওয়া যায় না। আমার একটা বাড়ির ছোট একটা বাড়ির একটা কাজ 2.5 লক্ষ টাকা দাবি করছে। এরপরে এই কাজ আমি 20,000 টাকা করাইছি। পরে দপ্তরের বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখেন প্রতিমন্ত্রী কায়সার কামাল। বলেন, কোনো প্রকার অনিয়ম দুর্নীতি সহ্য করা হবে না। ঘোষণা দেন, দেশের যে কোনো প্রান্তে যে কোনো সময় যে কোনো অফিসে চলবে আকস্মিক পরিদর্শন।
এবং আজকের এই আকস্মিক ভিজিট শুধুমাত্র সিদ্ধিরগঞ্জের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো দিন যে কোনো অফিসে আমরা যাব এবং এইভাবে একটা যেটা বলা হয় সারপ্রাইজ ভিজিট সেটা আমরা অব্যাহত রাখব। আমরা কারাপশনের এগেনস্টে আমাদের যে ভূমিকা অর্থাৎ আমাদের যে ঘোষণা জিরো টলারেন্স। ভূমি অফিসের কেউ দুর্নীতিতে জড়ালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন ভূমি প্রতিমন্ত্রী। বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স। 16122 এই নম্বরে ফোন দিবেন, এটা দিবারাত্র 24 ঘন্টা খোলা থাকে সপ্তাহে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। পূর্ব ঘোষণা ছাড়াই মাদারীপুর জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন মাদারীপুর 2 আসনের সংসদ সদস্য জেহানদার আলী মিয়া। সকালে হঠাৎ মাদারীপুর 250 শয্যা হাসপাতালে তিনি উপস্থিত হন, বহির্বিভাগের টিকিট সংগ্রহ করে চিকিৎসা নিতে যান। পরে হাসপাতালের বিভিন্ন বিভাগও ঘুরে দেখেন। এ সময় প্রতিটি কক্ষে গিয়ে চিকিৎসকরা উপস্থিত আছেন কিনা, রোগীরা যথাযথ সেবা পাচ্ছেন কিনা খোঁজ খবর নেন। এছাড়া ওয়ার্ডে গিয়ে চিকিৎসার, খাবার এবং পরিচ্ছন্নতার বিষয়ে সরাসরি রোগীদের সাথে কথা বলেন সংসদ সদস্য। এ সময় সামগ্রিক চিকিৎসা কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। আমাদের সরকারের, আমাদের তারেক রহমানের নির্দেশনায় 180 দিনের যে কর্মসূচি, এই কর্মসূচির অংশ হিসেবে কিন্তু আজকে হসপিটাল হঠাৎ করে পরিদর্শন করলাম এবং স্বাস্থ্যসেবা দেখলাম আমরা 250 সদস্য বিশিষ্ট অনেক সমস্যা আছে, কিন্তু আমরা যে চিকিৎসার মান ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালো চলছে। প্রায় 4 বছর বন্ধ থাকার পর আবারও উৎপাদনে হবিগঞ্জের শাহজিবাজার 330 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট। 110 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ইউনিট থেকে এখন জাতীয় গ্রিডে বিদ্যুৎ দেওয়া হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, এতে করে বছরে সরকারের প্রায় 3000 কোটি টাকা সাশ্রয় হবে। অথচ মাত্র 54 কোটি টাকার মেরামত ব্যয়ের অভাবে 4 বছরে সরকারের ক্ষতি হয়েছে প্রায় 20,000 কোটি টাকা। হবিগঞ্জের শাহজিবাজার 330 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র 2016 সালে প্রতিষ্ঠিত কেন্দ্রটি 2022 সালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়ার পর বন্ধ হয়ে যায়। কেন্দ্রটি সচল করতে ওই বছরে বিদ্যুৎ মন্ত্রণালয়ে 50 কোটি টাকার সংস্কার ব্যয়ের প্রস্তাব পাঠায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। কয়েক দফা যাচাইয়ের পরও অজ্ঞাত কারণে মেলেনি অনুমোদন। বিকল্প উৎস থেকে উচ্চ মূল্যে বিদ্যুৎ কিনতে গত 4 বছরে সরকার খুইয়েছে প্রায় 20,000 কোটি টাকা। তখন যে সরকার ছিল, সচিব ছিল, তারা কেন তা তো ব্যাখ্যা দেয় না যে আমরা এটা অনুমোদন দিব না। পিডিবির কাছে রেন্টাল কোম্পানি আলারা প্রায় এখনো 60,000 কোটি টাকা পায়। এখানে যদি 330 চালু থাকতো হয়তো সেই ভর্তি ক্রীড়া হয়তো 40,000 কোটির মতো চলে আসতো, কমে আসতো আর কি ভর্তি ক্রীড়া। মন্ত্রণালয়ের সাড়া না পেয়ে 2023 সালে নিজ উদ্যোগে দরপত্র আহ্বান করে পিডিবি। 2025 সালের মার্চে কাজ শেষ হওয়ার কথা থাকলেও নানা জটিলতায় কিছুটা বিলম্ব হয়। মেরামত শেষে গত 27 ফেব্রুয়ারি 110 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ইউনিটটি পুনরায় চালু হয়। চলতি মাসের মধ্যে 165 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে বলে আশা করছেন প্রধান প্রকৌশলী। এই প্ল্যান্টের উৎপাদন খরচ 5 টাকা ইউনিট প্রায়। আর এই বিদ্যুৎ যদি আমরা ফার্নেস অয়েল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চালায়া যদি 100 মেগাওয়াট থেকে উৎপাদন নেই, ওটার প্রতি ইউনিটের খরচ প্রায় 20-25 টাকাটা। তার মানে পার কিলোওয়াট আওয়ারে আমার অতিরিক্ত খরচ হয় ওখানে 20 টাকা। সেই হিসাবে 165 মেগাওয়াটে প্রতিদিন এই 20 টাকা সেভিং হিসাবে 8 কোটি টাকা করে সরকার পিডিবির তথা সরকারের সাশ্রয় হবে। শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে ফেরায় একদিকে যেমন কমবে আমদানি নির্ভরতা, অন্যদিকে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় আসবে স্থিতিশীলতা। তবে দীর্ঘ বিলম্ব ও আর্থিক ক্ষতির বিষয়ে জবাবদিহিতার প্রয়োজন বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। প্রদীপ দাস সাগর, যমুনা নিউজ, হবিগঞ্জ। ঈদ উল ফিতর সামনে রেখে চাঁদপুরে জমজমাট বিপণী বিতানগুলো। ক্রেতাদের আকৃষ্ট করতে বাহারি ডিজাইনের পোশাকে সাজানো হয়েছে দোকানগুলো। এদিকে কাপড়ের মান আর দাম নিয়ে ক্রেতা বিক্রেতার মিশ্র প্রতিক্রিয়া তো রয়েছে। পণ্যের দাম নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করছে ভোক্তা অধিকার অধিদপ্তর। ঈদের বাকি আর মাত্র 2 সপ্তাহ। এরই মধ্যে ক্রেতা সমাগমে জমজমাট চাঁদপুরের বিপণী বিতানগুলো। পোশাকের পাশাপাশি চাহিদা রয়েছে নিত্য প্রয়োজনীয় নানা সামগ্রীর।
থ্রি পিস শাড়ি সহ শিশুদের নতুন সব জামা কাপড়ে সাজানো হয়েছে দোকানগুলো। পছন্দের তালিকায় সারারা, গারারা, নায়রা সহ দেশি বিদেশি নানা নামের বাহারি সব পোশাক। বরাবরের মতোই ছেলেদের ভিড় পাঞ্জাবি আর শার্ট প্যান্টের দোকানে। ক্রেতারা বলছেন নতুন নতুন ডিজাইনের পোশাক পাওয়া গেলেও দাম তুলনামূলক বেশি। ওয়াইফের জন্য শাড়ি কাপড় কিনেছি, বাচ্চার জন্য, মেয়ে বাবুর জন্য ফ্রক কিনেছি। ছেলের জন্য এগুলো সব কেনাকাটা হয়েছে, আরো কেনাকাটা বাকি আছে। এবার কালেকশন গুলো একটু ভালোই মনে হচ্ছে, তবে রেটটা আমাদের রেঞ্জের বাইরে চলে যাচ্ছে। ক্রেতার চাহিদা বিবেচনায় বাহারি পোশাকে দোকান সাজিয়েছেন ব্যবসায়ীরা। দাম নিয়েও রয়েছে তাদের অজুহাত। শেষ সময়ে বিক্রি আরও বাড়বে বলে আশা তাদের। নায়রা, এরপরে আমার সারারা, গারা, এগুলো বলে আর কি। এগুলো চাহিদা ভালো আর কি। বাজেট মনে হয় একটু কম, মানে আমাদের সাথে মানে হইতেছে না, দাম মিলতেছে। বেশিরভাগই প্রবাসীরা তো এখন একটু আতঙ্ক আছে, মধ্যপ্রাচ্যের সবাই বেতন টেতন পাঠাইলে হয়তো আশা করি ভালো বিজনেস হবে, ভালো হবে আর কি। আমাদের বেচাকেনা ভালো, আমরা আশা করতেছি যে গত বছরের তুলনায় এবার আরো ভালো করতে পারবো। অধিক মুনাফার আশায় ব্যবসায়ীরা যেন বাড়তি মূল্য আদায় করতে না পারে, তাই নিয়মিত অভিযান পরিচালনা করছে ভোক্তা অধিকার। ঈদ উপলক্ষে যে জমজমাট ব্যবসা চলছে, তাদের আজকে আমরা কয়েকটা প্রতিষ্ঠান ভিজিট করে যে বিদেশি পণ্য রয়েছে সেখানে আমরা কসমেটিক্স আমদানিকারকের সিল সম্বলিত যে স্টিকার গুলো থাকার কথা সেগুলো আমরা পাই নাই। পাশাপাশি আমরা মেয়াদোত্তীর্ণ পণ্য পেয়েছি এবং আমরা অধিক মুনাফার এখানে প্রমাণ পেয়েছি। 200% পর্যন্ত তারা লাভ করতেছে। এজন্য আমরা 3টা প্রতিষ্ঠানকে জরিমানা করেছি এবং আমাদের অভিযান অব্যাহত থাকবে। সাইফ আহমেদ, যমুনা নিউজ। এবার একটু ইফতার বাজার থেকে ঘুরে আসবো। সহকর্মী রনি মিয়াজি পঞ্চগড়ে অপেক্ষা করছেন আমাদের জন্য। রনি, যেহেতু ইফতারের খুব বেশি সময় বাকি নেই, পঞ্চগড়বাসীর ইফতারের কোন আইটেমগুলোর প্রতি বেশি চাহিদা থাকে একটু জানাবেন। যে সারা দেশের ন্যায় উত্তরের জেলা পঞ্চগড়ে কিন্তু ইফতার বাজার জমতে শুরু করেছে। আমি এই মুহূর্তে রয়েছি পঞ্চগড়ে একটি তেঁতুলিয়া বাজার। এখানে যত দিন যাচ্ছে ততই কিন্তু ইফতার সামগ্রীর দোকানগুলো জমে উঠতে শুরু করেছে। আমি ক্রেতা এবং বিক্রেতাদের সাথে কথা বলেছিলাম। যারা বিক্রেতা রয়েছে তারা বলছেন যে প্রথম দিকে পঞ্চগড়ে ইফতার বাজারগুলোতে জমজমাট ছিল, কিন্তু এখন কিছুটা কম উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে ক্রেতাদের, এবং তারা বলছেন যে গত কয়েকদিনের মধ্যে আবার জমতে শুরু করবে। তো এখানে আমরা দেখছি যে পঞ্চগড়ে তেমন ঐতিহ্যবাহী খাবার না থাকলেও কিন্তু আমরা দেখছি ছোলা, বুন্দিয়া, পেঁয়াজু, বেগুনি, জিলাপি সহ বিভিন্ন রকমারি খাবার নিয়ে কিন্তু বসেছেন এখানে। আমি যে তথ্য জানিয়ে রাখি, পঞ্চগড়ের 5 উপজেলার 43টি ইউনিয়নের বিভিন্ন হাট বাজারে যারা দোকানদার, রেস্টুরেন্টের মালিক, তারাই মূলত এই দোকানগুলো বসিয়েছেন। তারা চেষ্টা করছেন সুলভ মূল্যে ক্রেতাদের কাছে ইফতার সামগ্রী পৌঁছে দিতে। তবে এখানে যারা ক্রেতা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে বিগত বছরের তুলনায় এবার একটু দাম বেশি, এবং তারা চাচ্ছেন যে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে যেন এই খাবারগুলো তৈরি করা হয়, এমনটি তারা দাবি জানিয়েছেন সরকার এবং প্রশাসনের কাছে। আমি ক্রেতাদের সাথে কথা বলেছিলাম, ক্রেতাগুলো বলছেন যে বাজার যেন মনিটরিং করা হয়, এবং তারা বলছেন যে বিগত বছরের তুলনায় এবারে দাম কিছুটা বেশি রয়েছে। তবে যারা বিক্রেতা রয়েছে তারা বলছেন যে তাদের বেশি দামে ক্রয় করার কারণে তাদের বেশি দামে বিক্রি করতে হচ্ছে। বৃষ্টি, আপনার মাধ্যমে ধন্যবাদ রনি।